এই অন্যায়টা যদি ছাত্রদল করে আমরা তার বিরুদ্ধে, শিবির যদি কখনো করে তাও আমরা তার বিরুদ্ধে। আমরা নারী শিক্ষার্থীদের জন্য আবাসন ব্যবস্থাকে ফার্স্ট প্রায়োরিটি দেব। গতকাল আমি একটা ফেসবুক পোস্ট দেখলাম যে একজন লিখেছেন যে মাসুদ ভাই ছাড়া আসলে যোগসু পানসে হয়ে যাবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংকট অর্ধেক সমাধান হয়ে যাবে একটা সেন্ট্রাল অ্যালামনাই গঠন করলে। আপনি কতটুকু কনফিডেন্ট যে আপনাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোট দিবে বা কেনই দিবে? আসলে নারী শিক্ষার্থীরা যাতে তাদের অভিযোগ জানাতে সহজে যোগসুর কাছে আসতে পারেন, আমরা একটা কুইক রেসপন্স টিম তাদের জন্য গঠন করব। সেই জায়গা থেকে আপনি শিবিরকে কেন বেছে নেবেন? আসলে যে এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এই আমার দৃঢ় অঙ্গীকার। যেমন বলা হতো যে ছাত্র শিবিরকে নারীরা ভোট দেবে না, নারীরা পছন্দ করে না, তা আপনার কি মনে হয় এটা এখনো আছে? এই কনসেপ্টটা মানুষের মধ্যে আছে এখন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে ছাত্রলীগকে হলছাড়া করে আমরা ওই দিন রাতে ঘরে ফিরি। দীর্ঘদিন চেপে থাকা যে স্বৈরাচারী সরকার, এটা আসলে কোনো দলের হাত দ্বারা পরিবর্তন করা সম্ভব না। শিবির আমাকে তাদের অফিসে আশ্রয় দেয়। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন ইনোভা টক্সের আরেকটি পডকাস্ট। আজকে পডকাস্টে আমাদের সাথে একজন বিশেষ অতিথি আছেন, যিনি আপনাদের অনেকের কাছে পরিচিত। ইনশাল্লাহ তার সাথে আমরা কথা বলবো আমাদের সমসাময়িক রাজনীতি, বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেই আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচন নিয়ে। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক এবং সমন্বয়ক মাসুদ রানা ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম। তো আপনি তো আসন্ন যক্ষ নির্বাচনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় যে নির্বাচন হতে যাচ্ছে ছাত্র সংসদের, সেটিতে শিবির যে প্যানেল করেছে অদম্য জবিয়ান ঐক্য নামে, সেই প্যানেলের একজন প্রার্থী। তো সেই জায়গা থেকে আমরা অনেকগুলো আলোচনা করব। তো প্রথমে এই আলোচনা যাওয়ার আগে আমি আপনার ব্যক্তিগত কিছু বিষয় জানার চেষ্টা করব, আমাদের অনেক দর্শক জানতে চান। তো প্রথম কথা হচ্ছে, আপনার আসলে দেশের বাড়ি কোথায়, কোথায় বেরিয়ে উঠেছেন? ধন্যবাদ। আমি মাসুদ রানা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 2019-20 শিক্ষাবর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। আমার দেশের বাড়ি, গ্রামের বাড়ি হচ্ছে সাতক্ষীরা জেলার পাটকিলঘাটা থানার। আমার বেড়ে ওঠা এলাকায়। পরবর্তীতে আমি বিএসসি অনার্স করার জন্য ঢাকায় অবস্থান করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আমি আমার শৈশবকাল আমার এলাকায় আমি কাটিয়েছি, পাটকিলঘাটা থানা, তালা উপজেলা, সাতক্ষীরা জেলার এলাকায় লেখাপড়া। তারপর আমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, দাখিল পাস। তারপর হচ্ছে আমার সাতক্ষীরা সরকারি কলেজে ইন্টারমিডিয়েট পাস করেছি বিজ্ঞান বিভাগ থেকে। তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। আপনার পরিবারে কারা কারা আছেন? আমার পরিবারের সদস্য সংখ্যা এখন 6 জন। আমার বাবা, মা, ভাই, ভাবি, ভাতিজা, আমি। তার মানে বিয়ে শাদী তো করেননি, তাই তো? আচ্ছা। তো আমরা এই যে আপনার পড়াশোনা, বেড়ে ওঠা, আপনার জীবনের অভিজ্ঞতা এবং সেখান থেকে ঢাকা শহরে আসা, আপনার একবারে জেলা শহর বা উপজেলা শহর থেকে, অবশ্যই একটা বড় জার্নি। এই জার্নিতে আপনার জীবনে অনেক লক্ষ্য, উদ্দেশ্য, অনেক স্বপ্ন ছিল। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে আপনার স্বপ্নটা সেটেল হলো, এখানে ভর্তি হলেন, এটার বিশেষ কোনো কারণ আছে কিনা? দেখেন, আমার জীবনের প্রথম টার্গেট ছিল, আমি বিজ্ঞান বিভাগে লেখাপড়া করেছি। মূলত ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা ছিল। দুর্ভাগ্যবশত ইন্টারমিডিয়েট পাস করার পর আমার শারীরিক অসুস্থতার কারণে আমি ওইভাবে লেখাপড়া কোচিং টাইমটা পার করতে পারিনি ভালোভাবে। এই জন্য ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্নটা ওখানে এক প্রকার হয়ে যায়। তারপর আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাই পদার্থবিজ্ঞান বিভাগে। অন্যদিকে না তাকিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে আমি লেখাপড়া অধ্যয়ন করতেছি। আপনি যেহেতু বিজ্ঞান বিভাগ থেকেই পড়াশোনা করছেন আসলে, তো বিজ্ঞান নিয়ে বা বাংলাদেশে তো আসলে বিজ্ঞানের চর্চা এবং বিজ্ঞানের যে গবেষণা, সেটা হওয়া দরকার, সেটা আমরা অনেক ক্ষেত্রে দেখি না। এবং বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে সে ধরনের খুব বেশি সুযোগ সুবিধা, অপরচুনিটিস আসলে নাই। তো সামনে যেহেতু আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং আপনি সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব পাওয়ার সুযোগ পাচ্ছেন, তো সে জায়গায় আপনার কোনো চিন্তা আছে কিনা বিজ্ঞান নিয়ে? আমরা প্রথমেই বিজ্ঞান নিয়ে আলোচনা করি আসলে।
দেখেন, পুরো বিশ্বটা এখন বিজ্ঞানের উপর ভর করে চলছে। যেসব দেশ উন্নত তাদের বিজ্ঞান নির্ভর, গবেষণা নির্ভর, তারা গবেষণা নির্ভর। কিন্তু দুর্ভাগ্যবশত বাংলাদেশে আমাদের গবেষণার জায়গাটা অনেক সীমিত। আমাদের শিক্ষার্থীরা শুধুমাত্র লেখাপড়ার মধ্যে সীমাবদ্ধ। তারা কারিগরি যে কাজগুলো রয়েছে বা গবেষণার জায়গাটা তাদের একটু সীমিত থাকার কারণে বাংলাদেশ আসলে আমরা সেভাবে উন্নতির পথে আগাতে পারছি না। আমি ব্যক্তিগতভাবে আমার যতটুকু সামর্থ্য রয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আমরা জয়ী হতে পারলে চেষ্টা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করতে আসবে তাদেরকে আরও গবেষণাধর্মী করে তোলার জন্য, এবং গবেষণার জন্য পর্যাপ্ত ল্যাব এবং যা কিছু প্রয়োজন আমরা যেখান থেকে যেভাবে আনা প্রয়োজন আমরা চেষ্টা করব, এবং শিক্ষার্থীদের জন্য আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে কাজ করব, এবং বিশ্ববিদ্যালয়কে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় করার জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চলমান থাকবে। আপনি এই পর্যন্ত আশায়, আপনি তো যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এজিএস প্রার্থী, তো সে জায়গায় আপনাকে তো হঠাৎ করে এই জায়গায় চলে আসেননি। আপনার একটা ব্যাকগ্রাউন্ড আছে, আপনি কাজ করেছেন, তারপরে আপনি জগন্নাথের শিক্ষার্থীদের মধ্যে বেশ আলোড়ন ফেলেছেন, একটা পরিচিতি আছে। তো আপনি আসলে রাজনীতিতে কিভাবে জড়ালেন, মানে এই যে আন্দোলন সংগ্রাম এগুলোতে কিভাবে জড়ালেন? আমি যখন মূলত বুঝতে শিখি তখন থেকেই বাংলাদেশে একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা চলমান ছিল। 2008 সালের নির্বাচনের পর আপনারা দেখেছেন যে বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে অনেকগুলো ঘটনা, 2013 সালে শাপলা চত্বর, 14 সালে ভোট কারচুপি নির্বাচন একদলীয়, এগুলো দেখতে দেখতে আমাদের বড় হওয়া। সুতরাং মনের ভিতরে, আমি লেখাপড়ার ফাঁকে আমার মনের ভিতরে একটা মানে উদ্বেগ কাজ করতো যে বাংলাদেশ আসলে যে লক্ষ্য নিয়ে স্বাধীন হয়েছিল 1971 সালে, লাখো মানুষ তাদের জীবনকে বিলিয়ে দিল, কেন, এর লক্ষ্য উদ্দেশ্য কী ছিল? যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের একটি বাংলাদেশ হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্বাধীনতার যে মূল লক্ষ্য সেটাকে ভুলুণ্ঠিত করে দিয়ে, স্বাধীনতাকে বিক্রি করে একটি রাজনৈতিক দল মানে ক্রেডিটবাজির মাধ্যমে তারা একমাত্র স্বাধীনতার সব কিছু তারাই করেছে এরকম দাবি করে তারা স্বাধীনতাকে একটা মানে কক্ষিগত করে নিল। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমার একমাত্র স্বাধীনতার যে মূল লক্ষ্য পূরণ, এই লক্ষ্য পূরণই আমার জন্য একমাত্র উদ্দেশ্য হয়ে ওঠে। এজন্য ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন সংগ্রামগুলো, আমি 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে যখন ইন্টারমিডিয়েট লেখাপড়া করি তখনই আমি অংশগ্রহণ করেছি। পরবর্তী যে কোনো আন্দোলন সংগ্রামে আমি সবসময় দলমত নির্বিশেষে ভুলে গিয়ে আমি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছি। সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানে যখন মানুষ বৈষম্যমূলক কোটার বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলন সংগ্রাম শুরু করলো, আমরা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল করেছি, বিক্ষোভ মিছিল করেছি, অবস্থান কর্মসূচি করেছি। আপনারা জানেন আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় মিছিলটা আপনার গুলিস্তানে আমরা আসতাম, ওখানে অবস্থান নিতাম ঘন্টার পর ঘন্টা। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছি। সর্বশেষ 15 জুলাই যখন আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে আসি এবং শাহবাগে যাওয়ার উদ্দেশ্যে আমরা ভিসি চত্বরের সামনে ওখানে অবস্থান করি, তখন ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপর এলোপাতাড়ি গুলি চালাতে থাকে এবং ইট পাথর ছুড়তে থাকে। তখন নিরস্ত্র আমাদের যারা শিক্ষার্থী, তাদের হাতে কোনো ইট পাথর কিছুই নেই, শুধুমাত্র তারা মুখে স্লোগান ধরছে যে কোটা না মেধা, এগুলো স্লোগান ধরে তারা আগাচ্ছে। কিন্তু ছাত্রলীগের পেটোয়া বাহিনী আমাদের উপর এসে তারা হামলা করলো। আমি একদম মিছিলের সামনে ছিলাম, আমাদের নারী শিক্ষার্থীদের সামনে। তখন নারী শিক্ষার্থীরা দেখলাম যে ছাত্রলীগের ধাওয়ায় মানে একজনের উপর আরেকজন পড়ে যাচ্ছে। মানে এই হৃদয় বিদারক দৃশ্য আসলে দেখার মতো পরিস্থিতি ছিলাম না। তখন আমরা আবার প্রতিরোধের চেষ্টা করলাম। আমরা ভিসি চত্বরের সামনে অবস্থান নিয়ে পাল্টা প্রতিরোধ করব, কিন্তু আমরা তো নিরস্ত্র, আমাদের কাছে কিছুই নেই। তারা ফাঁকা গুলি করতেছে এবং আপনার ইট পাথর মারতেছে। তখন আমরা একটু সেফ এক্সিট নেওয়ার চেষ্টা করলাম এবং ওই দিন আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ঘটনায় আমাদের অসংখ্য শিক্ষার্থী আহত হয় এবং ঢাকা মেডিকেলে গিয়েও ছাত্রলীগ পরে হামলা করেছে। ওই দিন রাতে আমরা আবার ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা চিন্তা করি যে ছাত্রলীগকে আর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ক্যাম্পাসগুলোতে থাকতে দেওয়া যাবে না। প্রথম আমরা টার্গেট নিই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকে থাকতে দেওয়া যাবে না। ওই দিন রাতভর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে ছাত্রলীগকে হল ছাড়া করে আমরা ওই দিন রাতে ঘরে ফিরি। এবং 16 জুলাই যখন শেখ হাসিনা আরো বেশি ক্ষিপ্ত হয়ে উঠলো এবং তার পেটোয়া বাহিনীকে লেলিয়ে দিল, আমাদের রংপুরে আবু সাইদ ভাইকে যখন শহীদ করা হলো, রংপুরে আবু সাইদকে যখন শহীদ করা হলো, ওয়াসিমকে যখন শহীদ করা হলো, তখন আমাদের রক্তে আগুন ধরে গেল। আমরা সারা বাংলাদেশে আবার নতুন করে আন্দোলন শুরু করলাম এবং লাখো শহীদের রক্তে কেনা দেশ টাকারও বাপের না স্লোগান দিয়ে
আমরা আন্দোলন সংগ্রাম শুরু করলাম। শেখ হাসিনার অনবরত গুলি তখনও চলছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর 17 জুলাই যে নির্মম গুলি চালানো হয়েছে, নির্মমভাবে তাদেরকে শহীদ করা হয়েছে, এই ঘটনাগুলো দেখে তখন আর এই আন্দোলন শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকলো না। আমরা সারা বাংলাদেশের ছাত্র জনতাকে আহ্বান জানালাম, এই আন্দোলন আর কোনো কোটার বিরুদ্ধে আন্দোলন নয়, এই আন্দোলন হচ্ছে দীর্ঘ ফ্যাসিবাদ আধিপত্যবাদ থেকে মুক্ত হওয়ার আন্দোলন। সুতরাং আপনারা সবাই মাঠে আসুন, মাঠে নামুন, আন্দোলন সংগ্রামের মাধ্যমে খুনি হাসিনা মুক্ত বাংলাদেশ গড়ুন। তখন আমাদের কাছে ধীরে ধীরে আমরা আন্দোলন করতে লাগলাম। কারফিউর মধ্যেও কারফিউ ভেঙে আমরা আন্দোলন সংগ্রাম করলাম। সর্বশেষ 19 জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা যখন পুলিশ দিয়ে বেষ্টিত পুরো ক্যাম্পাস, আমরা ক্যাম্পাসের মধ্যে ঢুকতে চাইলাম, কিন্তু আমাদের ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হলো না। সেখান থেকে আমাদের একজন সমন্বয়কে গ্রেপ্তার করা হলো এবং আমাদেরকে সমানে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড মারতে মারতে আমাদেরকে লক্ষ্মীবাজারের দিকে ঠেলে দেওয়া হলো। তখন লক্ষ্মীবাজারে আমরা মানুষকে আহ্বান জানিয়েছি শুক্রবার দিন যে আপনারা মাঠে নেমে পড়ুন, আমরা পুলিশের কত অস্ত্র গুলি আছে, শেখ হাসিনার কত ক্ষমতা আছে আমরা আজকে দেখতে চাই। সেদিন হাজার হাজার পুরান ঢাকা সর্বস্তরের ছাত্র জনতা আমাদের সাথে মাঠে নেমে আমরা ওখানে টানা রাত 8টা পর্যন্ত যুদ্ধ চালালাম। বিকাল 4টার দিকে পুলিশ গুলি করা শুরু করলো। দুপুর 12টা থেকে চলা সংঘর্ষে বিকাল 4টায় যখন গুলি করা শুরু করলো, আমাদের প্রায় 7 জন ভাই ওই দিন শহীদ হয়েছেন। এই নির্মম ঘটনার পর পুরান ঢাকা সহ সারা বাংলাদেশ আপনার উদ্বেলিত হয়ে ওঠে এবং আপনার আন্দোলনের মাধ্যমে সর্বশেষ 5 আগস্ট আমরা খুনি হাসিনা মুক্ত বাংলাদেশ পাই। শেখ হাসিনা ভারতে পালিয়ে যায় এবং একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। তো এই যে দীর্ঘ সংগ্রাম এবং জীবন বাজি রেখে আন্দোলন করা, আপনি যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেই ঐতিহাসিক একটি সংগঠন আসলে ওই সময় তৈরি হয়, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এটাই তো আমাদের জুলাই গণ অভ্যুত্থানের মূল প্ল্যাটফর্ম ছিল, প্রত্যেকের প্রাণের একটা সংগঠন ছিল সময়টাতে, এবং সেটার আপনি সমন্বয়ক ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এবং আহ্বায়ক ছিলেন। তো সেই সময়টাতে আসলে তো কেউ মানে এত সার্ভেলেন্সের মধ্যে এত রিস্ক নিয়ে সমন্বয় কত দূরের কথা, কেউ অনেকেই আছে ছবি তুলতে চাইতো না, অনেকেই মানে পলায়ন করতে চাইতো আসলে এক কথায়। সে সময়টাতে আপনাদের নাম সরাসরি বিভিন্ন বাহিনীর কাছে আসলে ছিল, এটা তো একটা রিস্কের একটা ব্যাপার ছিল। তো এই যে আপনারা এত রিস্ক নিয়েছেন এবং সবকিছুর জন্য আপনারা প্রস্তুত ছিলেন, যদি আন্দোলন সফল না হতো অনেক কিছুতে হতে পারতো, কি বলেন? জি, দেখেন, শুরু থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনার কোটা বিরোধী আন্দোলনে যুক্ত ছিল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের গার্ডস দেখিয়েছে যে তারা কোটা মুক্ত বাংলাদেশ চায়। এবং যখন কোটার ইস্যু থেকে আপনার শেখ হাসিনা এক দফা আন্দোলনে গেল, তখনও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুঃসাহসিক ভূমিকা পালন করেছে। পুরান ঢাকা থেকে মিছিল নিয়ে আমরা শাহবাগে আসতাম, যখন আমরা দেখলাম যে চারিদিকে ব্যারিকেড, তখন আমরা সরাসরি শাহবাগে এসে শহীদ মিনারে এসে একসাথে আন্দোলন করেছি। আপনার এই সময়টাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে দুঃসাহসিক ভূমিকা পালন করেছে এবং আমরা চেষ্টা করেছি যে ভয়কে জয় না করলে আসলে পরিবর্তন সম্ভব না, এবং দীর্ঘদিন চেপে থাকা যে স্বৈরাচারী সরকার, এটা আসলে কোনো দলের হাত দ্বারা পরিবর্তন করা সম্ভব না। তার পতন করতে হলে ছাত্র জনতার গণ অভ্যুত্থান দরকার। সুতরাং আমরা যে মোমেন্টামটা পেয়েছি, এই সময়টাকে আমরা কাজে লাগিয়েছি এবং আমরা ভয়কে জয় করে আমাদের জীবনের কোনো পরোয়া করিনি। আমরা এগিয়েছি একটি মুক্ত বাংলাদেশ দেখতে চাই। শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমরা নতুন করে আরেকবার স্বাধীন করতে চাই। এই চেতনা থেকে যে লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, আমরা এই বাংলাদেশে কারো বাপের বাংলাদেশ হিসেবে দেখতে চাইনি। আমরা এই বাংলাদেশ প্রত্যেক মানুষের সমান স্বাধীনতার একটা বাংলাদেশ দেখতে চাই। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা সকল ভয়কে তুচ্ছ তাচ্ছিল্য করে সামনে এগিয়েছি। এই যে আপনার জগন্নাথের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্গানাইজ করা, তাদেরকে নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়া, এবং যখন ঢাকা বিশ্ববিদ্যালয় আক্রান্ত হয় তখন আপনারা এসেছেন সহায়তা করার জন্য, শাহবাগে এসেছেন। এই যে পুরো সময়টাতে আপনাদের তো একটা আন্ডারস্ট্যান্ডিং গড়ে উঠেছিল বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, বিশেষ করে জগন্নাথের সাধারণ শিক্ষার্থীদের সাথে আপনাদের একটা আত্মার সম্পর্ক তৈরি হয়েছে। তো এখান থেকে আপনি কোনো ধরনের দায়িত্ববোধ অনুভব করেন কিনা যে তাদের জন্য কিছু করা দরকার? দেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসলে বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার পর একটা বহুমুখী সংকটের মধ্যে দাঁড়িয়ে আছে। একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পর তার ন্যূনতম যে চাহিদাগুলো থাকে, যে সে হলে একটি সিট পাবে,
তার যখন সে ক্লাস করতে যাবে একটা ভালো মানের ক্লাসরুম পাবে, তার পড়ার জন্য লাইব্রেরি থাকবে, চিকিৎসার জন্য উন্নত মানের মেডিকেল সেন্টার থাকবে, খাওয়ার জন্য উন্নত মানের ক্যাফেটেরিয়া থাকবে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনি আসলে এগুলো কিছু খুব বেশি দেখতে পাবেন না। এই পুরান ঢাকায় তাদের থাকতে হয় আপনার মেসে ঠিক মতো খাওয়ার ব্যবস্থা নেই, পরিবেশ ভালো না। তারপর আপনার পুরান ঢাকায় টিউশনের চাহিদা থাকলেও খুব কম টাকায় তাদের টিউশন করতে হয়। একজন শিক্ষার্থীকে 2 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আপনার সপ্তাহে 5 দিন 2000 টাকার টিউশনও আমরা দেখেছি। এই কষ্টের মধ্যে তাদেরকে আসলে দিনানিবাদ করতে হয়। তা আমি তাদের সাথে মূলত জুলাই গণঅভ্যুত্থানে একটা ম্যাচ এনগেজড হওয়ার সুযোগ হয়েছে। তা আমি দেখেছি জুলাই গণঅভ্যুত্থানে কাউকে ডাকতে হয়নি, আমরা শুধু একটা ফটো কাট করে যে টাইম জানিয়ে দিয়েছি, সময় জানিয়ে দিয়েছি যে দুপুর 2টায় আমরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে মিছিল শুরু করব। দেখি হাজার হাজার শিক্ষার্থী আপনার হাজির হয়ে গেছে। সুতরাং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের ডাকে যে সাড়া দিয়েছে, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কিছু করতে চাই। জুলাই গণঅভ্যুত্থান থেকে শুরু করে আজ অবধি আমাদের বিশ্ববিদ্যালয়ের সংকটগুলোকে কাটিয়ে ওঠার জন্য আপনি জানবেন আমরা 2024-এর 5 আগস্ট পরবর্তী সময়ে প্রায় 3বার, আমরা 2বার সচিবালয় এবং 1বার যমুনায় অবস্থান করেছি। সচিবালয়ে আমরা দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার জন্য আরো কয়েকটা দাবি নিয়ে আমরা আসছিলাম। প্রথমবার দাবি পূরণ না হওয়ার কারণে আবার দ্বিতীয়বার আমাদের সচিবালয় ঘেরাও করতে হয় অনশনরত অবস্থায়। আমরা প্রায় 2 দিন অনশনরত অবস্থায় আমরা সচিবালয়ের সামনে সচিবালয়ের সামনে অবস্থান করেছি আমরা। এবং লাস্ট আমরা আমাদের যে আমাদের যে আপনার শিক্ষার্থীদের বৃত্তি, সম্পূরক বৃত্তি, হল না থাকার জন্য সম্পূরক বৃত্তি এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধি, যে হলবিহীন একটা বিশ্ববিদ্যালয়ের আপনার এত কম বাজেট, এটা আসলে মানা যায় না। তা আমরা এর জন্য যমুনার সামনে অবস্থান করি। আপনি জানবেন যে আমরা যখন আসি, প্রথম যমুনার সামনে আসি, আপনার কাকরাইলে আমাদের উপর পুলিশের একটা লাঠি চার্জ এবং সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট এবং টিয়ার শেলের সম্মুখীন আমরা হই। এই সমস্তকে উপেক্ষা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে জবি ঐক্য নামে একটা প্ল্যাটফর্ম আমরা করেছিলাম, সকল দলমত ভুলে গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা ওই দিন লাঠি, পুলিশ, টিয়ার গ্যাসের সামনে আমরা যমুনার সামনে অবস্থান নেই। এবং আপনি জানবেন যে আমরা 3 দিন সেখানে অবস্থান গ্রহণ করে আমাদের সম্পূরক ভিত্তির দাবি পূরণ করে আমরা ঘরে ফিরেছিলাম। না, সেটা আসলে আমরা দেখেছি যে অনেক সময়, লম্বা সময়, আসলে এত লম্বা সময় স্টে করা, বিশেষ করে 5 আগস্টের পরে বিভিন্ন আন্দোলন হয়েছে আসলে, কিন্তু আপনাদের আন্দোলনটা অনেক বেশি সময় স্টে করতে হয়েছিল এবং শেষ পর্যন্ত সেটা পূরণ হয়। তো এই যে অনেক ধরনের আন্দোলন হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে এবং ঢাকার মধ্যে একটা বিশ্ববিদ্যালয় হয়, এটা কিন্তু আলাদা একটা প্রায়োরিটি থাকা দরকার ছিল। বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অবদান, আমরা 5 আগস্ট দেখেছি, তাদের অবদানকে কিন্তু সেভাবে মূল্যায়িত করা হয়নি কোথাও খুব বেশি। তো আপনার কি মনে হয় যে আপনারা যদি ডাকসুতে আপনার প্যানেল যদি জয়ী হতে পারে, তাহলে আপনারা কি আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ভয়েসগুলো আছে, যে প্রতিভাগুলো আছে, তাদের স্বীকৃতি আপনারা আদায় করতে পারবেন কিনা বিভিন্ন ক্ষেত্রে? দেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনেক আন্দোলন সংগ্রামে তারা প্রত্যক্ষভাবে সরাসরি মাঠে ভূমিকা পালন করেছে, আন্দোলন সংগ্রামে প্রাণ হিসেবে কাজ করেছে। কিন্তু আন্দোলন সংগ্রামে পরবর্তী সময় আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আসলে ওইভাবে মূল্যায়ন করা হয় না, এটা চরম বাস্তব। আমরা এর জন্য দায়ী করি একটা সিন্ডিকেটকে। আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যতই ভূমিকা রাখুক না কেন, একটা সিন্ডিকেটের মুখোমুখি হয়ে তারা আর সামনে আগাতে পারে না, বা এক প্রকার তাদেরকে টেনে ধরা হয়, তাদেরকে সামনে আগাতে দেওয়া হয় না। আমরা দেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় 20 বছর প্রতিষ্ঠা হলেও এখনো আমরা একটা সেন্ট্রাল অ্যালামনাই প্রতিষ্ঠা করতে পারিনি। আমি এর জন্য সবচেয়ে বড় সংকট হিসেবে দেখি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে আমাদের খুব কম শিক্ষক নিয়োগ দেওয়া হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রানিং 10% শিক্ষকও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে না। যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে শিক্ষক নিয়োগ দেওয়া হয়, তারা তো আমাদের বিশ্ববিদ্যালয়ের সাবেক, সুতরাং তাদের একটা দায়বদ্ধতা জায়গা তৈরি হবে। এবং এখনো পর্যন্ত কার্যকর উদ্যোগের অভাবে একটা সেন্ট্রাল অ্যালামনাই প্রতিষ্ঠা করা হয়নি, যার কারণে শিক্ষার্থীরা সেভাবে সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে না। আমরা চেষ্টা করব সেন্ট্রাল অ্যালামনাই গঠন করে এই সিন্ডিকেট ভেঙে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চটা দেওয়ার। এবং আমরা আশা রাখি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আমরা পূর্ববর্তী সময়েও কিছু কাজ দেখিয়েছি, এগুলোর মূল্যায়ন আমরা পাবো।
তো আরেকটা বিষয় যদি আমরা চিন্তা করি যে শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা তো একটা বড় সমস্যা আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য। আহ, আমরা যে শিক্ষার্থীদেরকে দুইটা ভাগ করি, একটা হচ্ছে আমাদের নারী শিক্ষার্থী আছেন যারা বোনেরা আছেন, আহ, আমরা না পুরুষরা বা ছেলেরা কোনোভাবে আসলে ম্যানেজ করে ফেলা যায় কিছু কষ্ট হলেও আমাদের সামাজিক যে ইয়া অনুযায়ী, কিন্তু নারীদের জন্য তো বিষয়টা আরো বেশি কষ্টের। তো আপনার জায়গা থেকে কি মনে হয় যে নারীদের কতটুকু কষ্ট হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা মানে কন্টিনিউ করার জন্য আসলে? দেখেন, পুরুষ শিক্ষার্থীরা আসলে যে কোনো পরিবেশে তারা খাপ খাওয়াতে পারে, কিন্তু নারীদের একটা নিরাপত্তাজনিত বিষয় রয়েছে, অনেকগুলো জিনিস তাদেরকে মানে সম্মুখীন হতে হয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পুরুষ শিক্ষার্থীদের জন্য হল না থাকলেও নারী শিক্ষার্থীদের জন্য একটি মাত্র হল রয়েছে, সেখানে আমাদের 1200 মতো নারী শিক্ষার্থী থাকেন, কিন্তু এটা একদম সীমিত। আমাদের প্রায় 10,000 নারী শিক্ষার্থী রয়েছেন জগন্নাথে। আমরা নারী শিক্ষার্থীদের জন্য আবাসন ব্যবস্থাকে ফার্স্ট প্রায়োরিটি দেব, নারীদের নিরাপত্তাকে আমরা প্রাধান্য দিব। আমরা মেডিকেল সেন্টারে নারী চিকিৎসক এবং নারীদের জন্য আলাদা একটা সেন্টার তাদের জন্য রাখবো। তাদের ক্যাফেটেরিয়ায় আপনার খাওয়ার জন্য নারীদের জন্য, নারী পুরুষ একসাথে আমাদের খেতে হয়, অনেক সময় তারা হেজিটেশন ফিল করেন। আমরা চেষ্টা রাখবো নারীদের জন্য একটা সংরক্ষিত জায়গার ব্যবস্থা করেন বা আলাদা কোনো ক্যাফেটেরিয়া তাদের জন্য করা যায় কিনা। পাশাপাশি আপনার নারী শিক্ষার্থীরা বাসে অনেক সময় হয়রানি হন, সুতরাং আমরা তাদের জন্য বাসে কিভাবে তারা ভালোভাবে চলাচল করতে পারে আমরা একটা টিম গঠন করব। তারপর আমরা নারী শিক্ষার্থীরা যাতে তাদের অভিযোগ জানাতে সহজে যকসুর কাছে আসতে পারেন, আমরা একটা কুইক রেসপন্স টিম তাদের জন্য গঠন করব। নারী শিক্ষার্থীদের নিয়ে আমাদের আসলে পরিকল্পনা অনেক বেশি, কারণ নারী শিক্ষার্থীরা কিন্তু জুলাই গণ অভ্যুত্থানেও আমাদের সামনে থেকে, আমাদের মিছিলের সামনে নারী শিক্ষার্থীরা ছিল। গুলি, পুলিশ, টিয়ার গ্যাস যা এসেছে সব নারী শিক্ষার্থীদের উপর প্রথম এসেছে। সুতরাং নারী শিক্ষার্থীদের অবদান ভোলার মতো না। সর্বশেষ যে কয়টা আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা করেছি, প্রতিটি আন্দোলনে আমাদের নারীরা আমাদের জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছিল। সুতরাং আমাদের বোনেদের জন্য আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব এবং নারী শিক্ষার্থীরা যাতে সর্বোচ্চ নিরাপত্তা পায়, এটা হবে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। তো আপনি তো শিবিরের প্যানেল থেকে নির্বাচন করছেন অদম্য জবিয়ান ঐক্য নামে। তো আপনি আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য এবং আপনি রাজনৈতিকভাবেই একটা ভিন্ন সত্তাকে ধারণ করছেন এবং আন্দোলন করছেন। তো সে জায়গা থেকে আপনি শিবিরের প্যানেলকে কেন বেছে নিলেন? আরও তো অনেকগুলো প্যানেল ছিল এবং সেখানে হয়তো আপনার কাছে অফারও এসেছে, তো সে জায়গা থেকে আপনি শিবিরকে কেন বেছে নিলেন আসলে? দেখেন, জুলাই গণ অভ্যুত্থানে আমি বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে আমি তার পরবর্তীতে শিক্ষার্থীদের জন্য অনেক আন্দোলন সংগ্রাম করেছি। আমার মনে হয়েছে যকসু যেহেতু দীর্ঘ প্রতীক্ষার পর আয়োজন হতে যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংকট কাটিয়ে ওঠার একটা সুযোগ এসেছে, শিক্ষার্থীদের কণ্ঠস্বর নির্বাচিত করার সুযোগ এসেছে। আমার মনে হয়েছে শিক্ষার্থীদের জন্য বৃহত্তর পরিসরে কিছু করা প্রয়োজন। এজন্য যকসু নিয়ে আমি 5 আগস্টের পর থেকেই সর্বোচ্চ সরব ছিলাম। ফেসবুক, অনলাইন, অফলাইন এবং মানববন্ধন, স্মারকলিপি প্রদান, অবস্থান কর্মসূচি, এগুলোতে আমি এনগেজ ছিলাম। আমি শিবিরের প্যানেলে কেন গেলাম? আসলে দেখেন, বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, আমি 5 আগস্ট পরবর্তী সময়ে দেখেছি যে জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, এই আকাঙ্ক্ষা বাস্তবায়নে ইসলামী ছাত্র শিবির তারা খুব ধীরস্থিরভাবে আগাচ্ছে। এবং শিক্ষার্থীদের সাথে আমরা আলোচনা করে দেখেছি যে শিক্ষার্থীদের যে স্টুডেন্ট পালস, এটা আসলে শিবিরের দিকেই বেশি ধাবমান, কারণ শিবির জুলাই গণ অভ্যুত্থান আলোকে অনেকগুলো প্রোগ্রাম বাস্তবায়ন করেছে। এবং সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানে যখন 15 জুলাই ছাত্রলীগের হামলা হয়, 16 জুলাই থেকে শিবির আমাকে তাদের অফিসে আশ্রয় দেয় এবং তাদের অফিসে অবস্থান করি, সেখান থেকে আন্দোলনে আসি। আমি বাসায় বসে আছি, আমার শিবিরের ভাইয়েরা আমার জন্য খাবার নিয়ে যায়, তারা সর্বোচ্চটা আমাকে দিয়ে চেষ্টা করেছে। এবং ওই সময় আমার কাছে স্মার্টফোন ছিল না, তারা আমাকে একটা ফোনও দেয়, মানে তারা সর্বোচ্চটা দিয়ে আমাদের জন্য চেষ্টা করেছে এই কৃতজ্ঞতা থেকে। এবং আমার মনে হয়েছে বৃহত্তর পরিসরে কাজ করার জন্য ইসলামী ছাত্র শিবিরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন। এজন্য মূলত ছাত্র শিবিরের জোট করা। তবে অন্যদের সাথে আমার আলোচনা ছিল, অনেক জায়গায় আমি অফার পেয়েছি, তারা আমাকে চেয়েছে, কিন্তু আমার কাছে বেটার মনে হয়েছে ইসলামী ছাত্র শিবির, কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে
ইসলামী ছাত্র শিবির কাজ করতে পারবে এবং বৃহত্তর পরিসরে কাজ করতে পারবে। এই বিশ্বাসের কারণেই মূলত আমি ইসলামী ছাত্র শিবির মানে আপনার বিশ্বাস, চিন্তা, চেতনা এবং অনেকটাই ছাত্র শিবিরের যে প্যানেল সেটার সাথে যাচ্ছে, মানে অন্যদের অ্যাপ্রোচের চেয়ে আপনার কাছে বেটার মনে হয়েছে। আমি যেমনটি বলছিলাম আগে যে ছাত্র শিবিরের প্যানেলগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভালো করেছে। তা আপনার কি মনে হয় যে আপনাদের এখানে যদি, আপনাদের যকশোতেও যদি ছাত্র শিবিরের প্যানেল বিজয়ী হয়, তাহলে সারা বাংলাদেশে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাটা বেশ সহজ হবে এবং জগন্নাথের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা বেশ সহজ হবে? ইসলামী ছাত্র শিবিরের উপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনগুলো হয়েছে সেখানে শিক্ষার্থীদের ভরসাটা একটু বেশি। এই কারণে আমরা দেখছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে 2/3 বেশি বা পূর্ণ প্যানেলে অনেক মানে বিজয়ী হওয়ার আমরা দেখতেছি। আমরা বিশ্বাস রাখি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের উপর ধারাবাহিক যে চলমান প্রক্রিয়া, এর মাধ্যমে তারা ভরসা রাখবে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি ইসলামী ছাত্র শিবির যদি যকশোতে বিজয়ী হয় বা তাদের প্যানেল যে অদম্য জবিয়ানক্য যদি বিজয়ী হয়, তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে সমস্যাগুলো রয়েছে এগুলো সমাধানে খুব দ্রুততম সময়ে সমাধান করার চেষ্টা রাখা হবে এবং ইসলামী ছাত্র শিবির সেগুলোর প্রমাণ রেখেছে বলে আমি মূলত তাদের জোটে যোগদান করেছি। এখন আমরা আগে যেটা দেখতাম যে ছাত্র শিবিরের ব্যাপারে কিছু বিষয় নেগেটিভ ছিল, যেমন বলা হতো যে ছাত্র শিবিরকে নারীরা ভোট দেবে না, নারীরা পছন্দ করে না। তা আপনার কি মনে হয় এটা এখনো আছে, এই কনসেপ্টটা মানুষের মধ্যে আছে এখন? দেখেন, আমার তো মনে হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের অধিকাংশ নারী শিক্ষার্থী শিবিরের উপর আস্থা রেখেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ইসলামী ছাত্র শিবিরের প্রার্থীরা যে এককভাবে যে ভোট পেয়েছে, অন্যান্য সকল প্যানেলের প্রার্থীরাও মিলে সে ভোট পায়নি। তা নারী শিক্ষার্থীরা মূলত চায় নিরাপত্তা। ইসলামী ছাত্র শিবির সেই নিরাপত্তাটা নারীদেরকে দিতে পেরেছে, আমরা ক্যাম্পাসগুলোতে দেখেছি। সুতরাং নারী শিক্ষার্থীরা তাদের উপর ভরসা রাখবে, এটা আমরা আগেও ভেবেছিলাম। কিন্তু শিক্ষার্থীদের একটা ভুলভাবে বোঝানো হয় দীর্ঘদিন ধরে যে ইসলামী ছাত্র শিবির আপনার নারীদের জন্য সেফ না, কিন্তু নারীরা তো বাস্তবে দেখছে ইসলামী ছাত্র শিবির তাদের জন্য সেফ। সুতরাং শিক্ষার্থীরা ইসলামী ছাত্র শিবিরকে, নারী শিক্ষার্থীরা ইসলামী ছাত্র শিবিরকে গ্রহণ করছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ নারী শিক্ষার্থী ইসলামী ছাত্র শিবিরের উপরই ভরসা রাখবে বলে আমরা মনে করি এবং অদম্য জবিয়ানক্য প্যানেলকে ভোট দিয়ে তারা তাদের কাজ করার সুযোগ দেবে। আপনি যেহেতু শিবিরের ওই দিন শিবিরের মধ্য থেকে নির্বাচন করছেন না, কিন্তু শিবিরের প্যানেল নির্বাচন করছেন, আপনি যদি কখনো দেখেন যে শিবিরের যে প্যানেল তাদের অধিকাংশ যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো একটা কাজ করে, আপনি কি তাদের সাথে ঐকমত্য হবেন? দেখেন, আমাদের লড়াইটা মূলত অন্যায়ের বিরুদ্ধে। আমরা এই অন্যায়টা যদি ছাত্রদল করে আমরা তার বিরুদ্ধে, শিবির যদি কখনো করে তাও আমরা তার বিরুদ্ধে। সুতরাং প্যানেলে গেলেই যে তাদের পক্ষে সবসময় অবস্থান নিতে হবে বিষয়টা এমন না। আমার ব্যক্তিগত অবস্থানটা হবে অন্যায়ের বিরুদ্ধে। সুতরাং অন্যায়ের ব্যাপারে দল মত এর বাইরে গিয়ে আমি অবস্থান নিব। তার মানে হচ্ছে জগন্নাথের শিক্ষার্থীদের যেখানে কল্যাণ যে কাজ, সেটাতে আপনি মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে যেটা করা প্রয়োজন, অর্থাৎ শিক্ষার্থীদের বিরুদ্ধে যেটা যাবে আমি তার বিরুদ্ধে দাঁড়াবো এবং শিক্ষার্থীদের কল্যাণে যারা থাকবে, শিক্ষার্থীদের কল্যাণ যারা চাইবে আমি তার সাথে থাকবো। প্যানেলের তো একটা ইশতেহার থাকবে, তো তার বাইরে গিয়ে আপনার বিশেষ কোনো ইশতেহার আছে বা কোনো কিছু করার চিন্তা আছে কিনা, যে আপনি অনেকদিন যাবত চিন্তা করছেন সেটা আপনি করতে চান জগন্নাথের শিক্ষার্থীদের জন্য, সেরকম কোনো? দেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেক সংকট। আমরা যকশুর প্রতিনিধি হিসেবে নির্বাচিত হতে পারলে একদিনেই হরহামেশায় আসলে সবকিছু পরিবর্তন করা সম্ভব না। আমরা চেষ্টা রাখবো, আমরা যারা বিশ্ববিদ্যালয়ে অনেক সমস্যার মধ্য দিয়ে গেছি, এই সমস্যাগুলো যাতে দ্রুত সমাধান করা যায় এবং শিক্ষার্থীদের যে মৌলিক চাহিদাগুলো, একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পর তার যে চাহিদাগুলো থাকে, এই চাহিদাগুলো পূরণ, আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ, ভালো মানের ক্লাসরুম, লাইব্রেরি, মেডিকেল সেন্টার, অর্থাৎ আমরা তো যেগুলো পাইনি আমাদের পরবর্তী প্রজন্ম যেন এগুলো পায় তার ব্যবস্থা করব। কবি সুকান্তের ভাষায় যে এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এই আমার দৃঢ় অঙ্গীকার। সুতরাং আমরা যেগুলো পাইনি আমাদের পরবর্তী প্রজন্ম যারা জবিয়ান আসবে তাদের জন্য আমরা একটা নিরাপদ একটা ক্যাম্পাস, পর্যাপ্ত সুযোগ সুবিধা সম্বলিত একটা ক্যাম্পাস আমরা তাদের জন্য উপহার দিতে চাই। তো আপনি কতটুকু কনফিডেন্ট যে আপনাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোট দিবে বা কেনই দিবে আসলে? দেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আমার আত্মার সম্পর্ক গড়ে উঠেছে। আমি শিক্ষার্থীদের বিপদে আপদে
শিক্ষার্থীদের সমস্যা সমাধানে সবসময় সোচ্চার ছিলাম। শিক্ষার্থীরা আমাকে ভালোবাসে, আমি তাদের কাছে মতামত নিয়েই প্রার্থী হয়েছি। তারা আমাকে যোগসুতে দেখতে চায় এবং গতকাল আমি একটা ফেসবুক পোস্ট দেখলাম যে একজন লিখেছেন যে মাসুদ ভাই ছাড়া আসলে যোগসু পানসে হয়ে যাবে। সুতরাং আমি বিশ্বাস রাখি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উপর ভরসা রাখবে, আমার উপর ভরসা রাখবে। আমি তাদের জন্য লড়েছি। আমি মনে প্রাণে একজন কর্তব্যবিয়ান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশ্নে আমি কখনো আপোষ করিনি এবং ভবিষ্যতে কখনো আপোষ করার কোনো পজিশনে আমি যাব না। আমি যেখানেই থাকি, যে দল করি, যে মতের সাথেই থাকি, জগন্নাথ প্রশ্নে সবসময় আপোষহীন থাকবো। আমি মনে করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যে আত্মার সম্পর্ক গড়ে উঠেছে, আমরা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছি। আমাকে শিক্ষার্থীরা তাদের কল্যাণে নির্বাচিত করবে। তো আমরা দেখি যে বিভিন্ন সময় বিভিন্নজন বিভিন্নভাবে উৎসাহিত হয় কোনো একটা কাজে এঙ্গেজ হওয়ার জন্য। আপনি নির্বাচিত হওয়ার জন্য যে চেষ্টা বা নির্বাচন করার জন্য যে আপনি চিন্তা করেছেন, সেটা কারো দ্বারা অনুপ্রাণিত হয়েছেন কিনা, বা কোনো শিক্ষার্থীর দ্বারা, বা কারো কোনো কথার দ্বারা, বা কোনো একটা অনুভূতির দ্বারা? আমি মূলত সময়ের প্রয়োজনেই যোগসু নির্বাচন করছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা থেকে আমার যতটুকু আমার মনে হয় যে শিক্ষার্থীদের জন্য যোগসু আসলে বৃহত্তর পরিসরে কিছু করতে পারবে, এই চিন্তা থেকেই মূলত আমি যোগসু নির্বাচনে অংশগ্রহণ করছি। এখানে কোনো ব্যক্তি বা কোনো কারো মতামতকে প্রাধান্য দিয়ে নয়, বরং শিক্ষার্থীদের কল্যাণকেই প্রাধান্য দিয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা পোষণ করেছি। দিন শেষে প্রত্যেকেই আসলে তার একটা স্বাভাবিক টান থাকেন নিজের বিশ্ববিদ্যালয়ের প্রতি। তো আমরা দেখি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইগুলো আসলে আপনি যেটা বলছিলেন, তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে। সেটা কোনো একটা আর্থিক সহযোগিতা হোক, কোনো একটা প্রোগ্রাম ম্যানেজমেন্ট করে হোক, বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তো অনেক শিক্ষার্থী ইতিমধ্যে বিভিন্ন দেশে পড়াশোনা করতে চাচ্ছেন বা গিয়েছেন। তাদেরকে আপনারা কানেক্ট করতে পেরেছেন কিনা, বা শিক্ষার্থীদের জন্য এই কানেকশনটা তৈরি করা জরুরি কিনা, আপনি কি মনে করেন? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংকট অর্ধেক সমাধান হয়ে যাবে একটা সেন্ট্রাল অ্যালামনাই গঠন করলে। অর্থাৎ আমরা শিক্ষার্থীদের জন্য যদি বৃহত্তর পরিসরে কিছু করতে চাই, তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক যারা বিভিন্ন অবস্থানে রয়েছে তাদেরকে যদি এক করে ফেলি, তাহলে তারা বিশ্ববিদ্যালয়ের প্রতি তাদের একটা টান থেকে তারা বিশ্ববিদ্যালয়কে একটা নতুন করে সাজাবেন। সুতরাং আমাদের নির্বাচনের পর আমাদের ফার্স্ট প্রায়োরিটির মধ্যে অন্যতম থাকবে আপনার অ্যালামনাই গঠন, যাতে করে শিক্ষার্থীদের সমস্যা সমাধানে সর্বোচ্চ কার্যকর কিছু করা যায়। এই অ্যালামনাই গঠন করলে আমরা যে কোনো বিষয়ে একটা কুইক রেসপন্স পাবো আমাদের সাবেকদের কাছ থেকে। সুতরাং এইটা গঠন করা অপরিহার্য হয়ে পড়েছে। আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়েছি প্রশাসনের কাছে, কিন্তু সিন্ডিকেট আসলে এগুলো হতে যায় না। আমরা এই সিন্ডিকেটের জন্য দায়ী করব যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে শিক্ষক নিয়োগ দেওয়া হয় না, যার কারণে বিভিন্ন ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর থেকে লেখাপড়া করে যারা ওখানে টিচার হিসেবে যান, তারা আসলে বিশ্ববিদ্যালয়কে ওইভাবে ওন করতে পারেন না। এবং আমরা দেখেছি দীর্ঘদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এক প্রকার একটা কলোনি বানিয়ে রাখা হয়েছে। আমরা এই কলোনি মুক্ত বিশ্ববিদ্যালয় গড়ার জন্য আমাদের সাবেকদের নিয়ে আমরা সর্বচেষ্টা করব, বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক নিয়োগের চেষ্টা করব, এবং এগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের যে সমস্যাগুলো রয়েছে আমরা মনে করি সমাধান হবে। আরেকটা বিষয়, আপনি তো আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেখানে নির্বাচিত হওয়ার জন্য। যদি আপনি হেরে যান, তাহলে আপনি যে এই প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, আপনি যে ইশতেহার ঘোষণা করছেন, বা আপনি যে সহযোগিতা করছেন, তো এই প্রতিশ্রুতিগুলোকে আপনি রক্ষা করার চেষ্টা করবেন? বা আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যে আছে তার বিষয়ে আপনার কি সিদ্ধান্ত হবে, বা পজিশন কি হবে আপনার? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকে আপনি তাকালে, ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে ছাত্র রাজনীতির যে সৌন্দর্যটা রয়েছে, ঐক্যবদ্ধতা, এই ঐক্যবদ্ধতার দেখিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো। আমরা একসাথে যমুনাতে আন্দোলন করেছি, সেখানে সবাই দল মত নির্বিশেষে আমাদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা ঐক্যবদ্ধ ছিল আমাদের এই জীবন লড়াইয়ের সংগ্রামের জন্য। এই জীবনে জয় পরাজয় এগুলো আসবে যাবে, কিন্তু আমরা শিক্ষার্থীদের জন্য, মানুষের জন্য কাজ করার প্রতিশ্রুতি নিয়ে মাঠে নামছি। আমরা যদি জয়ী হই বা জয়ী নাও হতে পারি, আমাদের লড়াই, শিক্ষার্থীদের জন্য সংগ্রাম, এগুলো চলমান থাকবে।
আমি যদি জয়ী হই তাহলে তো আমার ইশতেহার বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। যদি জয়ী নাও হই তাহলে আমার যারা জয়ী হবেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা জয়ী হবেন, তাদেরকে সাথে নিয়ে তাদের সাথে মিলে শিক্ষার্থীদের জন্য ইশতেহার বাস্তবায়নে আমি সর্বোচ্চটা করব। আমরা আশা করছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাদের সবচেয়ে যোগ্য যেই প্রার্থী তাদেরকেই নির্বাচিত করবেন এবং তারা খুব স্মার্ট এবং সুন্দর দূরদর্শী সিদ্ধান্ত নেবেন, সেই প্রত্যাশায় রাখছি। এবং আপনি আমাদের গেস্ট হিসাবে আমরা প্রত্যাশা করি যে আপনি সামনে নির্বাচনে ভালো করেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেই প্রয়োজন সেগুলো পূরণ করেন, সেগুলোর জন্য কাজ করেন। তো আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইনোভা টক্সে আসার জন্য, এবং যারা বিশেষ করে আমাদের দর্শক যারা শুনছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই এতক্ষণ আমাদের আলোচনা শোনার জন্য। আপনাদের যদি আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে কোনো কিছু জানার থাকে অথবা আমাদের অতিথি সম্পর্কে কোনো কিছু জানার থাকে আমাদের কমেন্টে জানাবেন। আর আমাদের সম্মানিত আজকের অতিথি মাসুদ রানা ভাই যদি আমাদের ইনোভা টক্সের যারা দর্শক আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান। ইনোভা টক্স আসলে একটা ব্যতিক্রম ধরে কাজ করছে। তারা সমসাময়িক ইস্যুগুলো নিয়ে তারা আলাপ আলোচনা করে থাকে। বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে গুরুত্ব দিয়ে আমাকে আজকে অতিথি হিসেবে আমন্ত্রণ করার জন্য ইনোভা টক্সকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা আশা রাখি আপনারা ইনোভা টক্সের সাথে থাকবেন, আমরাও সাথে থাকব, এবং ইনোভা টক্সের আগামীর জন্য শুভকামনা জানাচ্ছি। জি, তাহলে ভাই ইনশাআল্লাহ আবার দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।